আসসালামু আলাইকুম। সবাইকে এবি আমার স্কুলের পক্ষ থেকে শুভকামনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এএসএসসি পরীক্ষার্থী তোমাদেরকে আবার চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমি তোমাদের প্রতিবারের ন্যায় আজকে তোমাদের ম্যানেজমেন্ট, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ এই বিষয়ে তোমাদের আমি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। আমরা প্রথমে দেখব তোমাদের কি কি প্রশ্ন দেওয়া হয়েছে, পরে প্রশ্নটা সমাধান করে দিব। প্রথম হচ্ছে বাংলাদেশে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে। সেক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। দেখো কি কি বিষয়গুলো তোমার এই 300 শব্দের ভিতরে থাকতে হবে। ব্যাংকের ধারণা থাকতে হবে, ব্যাংক ব্যবসার প্রকৃতি, তারপর 2 নম্বর, 3 নম্বরে থাকবে ব্যাংকের শ্রেণীবিভাগ, 4 নম্বরে অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশের পরিচালিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তাহলে তোমরা যদি এবি আমার স্কুলের এই ভিডিওটা দেখে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। এবং তোমরা যদি এখন এবি আমার স্কুলের পরিবারের সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবি আমার স্কুলের পরিবারের সদস্য হয়ে যাবে। চলো তাহলে আরেকবার আমরা প্রশ্নটা দেখি। দেখো তোমাদের প্রশ্নটা আমি আরেকবার দেখাচ্ছি। ফিনান্স, ব্যাংকিং ও বিমা, তোমাদের হচ্ছে বিষয় কোড 293। প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। অ্যাসাইনমেন্টের বিষয় কী বলছে দেখো, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। তারপর এখানে শিক্ষণফল কী কী বিষয় শিখবো, নির্দেশনা আছে। আর নির্দেশকের ভিতরে ক নম্বর দেখো ব্যাংকের ধারণা ব্যাখ্যা, খ নম্বর ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি, গ নম্বর কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ, গ নম্বর সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ, নম্বর অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব আলোচনা করা। এই 5টা আমরা সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা সমাধান করি। দেখো ক নম্বরে লিখতে হবে হচ্ছে ব্যাংকের ধারণা ব্যাখ্যা। সাধারণভাবে ব্যাংক বলতে এমন একটি আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার কাজ হলো এক পক্ষের কাছ থেকে আমানত হিসাবে অর্থ জমা রাখা এবং অন্য পক্ষকে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা। বাংলা ব্যাংক শব্দটি মূলত ইংরেজি ব্যাংক শব্দ থেকে এসেছে, যার আবেদনিক অর্থ নদী বা জলাশয়ের তীর, লম্বা টুল বা বেঞ্চ, কোনো কিছু স্তূপ বা ধনভাণ্ডার ইত্যাদি। মধ্যযুগে ইটালীয় ইহুদি ব্যবসায়ীরা লম্বা টুল বা বেঞ্চে বসে টাকার ব্যবসা করত। এসব টুলকে অঞ্চলভেদে বেঞ্চো, বেঞ্চাস, বেঞ্চ, বেঞ্চা এবং ব্যাংক ইত্যাদি নামে ডাকা হতো। সেই ধারণা অনুযায়ী কেউ কেউ ব্যাংক শব্দকে ইটালিয়ান মনে করে। ব্যাপক অর্থে ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল দেখো ব্যাপক অর্থে ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যা আমানত গ্রহণ করা, ঋণ দেওয়া, ঋণ ও অর্থ সৃষ্টি করা সহ বিভিন্ন ধরনের আর্থিক কাজ সম্পন্ন করে থাকে, যেমন বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক ইত্যাদি। তারপর দেখো এখানে আমাদের একটা লেখকের সংজ্ঞা দিব। প্রোপ ক্রেনক্রস এর মতে ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, ধার ও ঋণের ব্যবসায়ী। তারপর আরও আমাদের 2-3টা সংজ্ঞা তোমরা এখানে দিতে পারো। আর একটা দেখো সংজ্ঞা হচ্ছে আরেকটা লেখকের তোমরা অন্য লেখকের সংজ্ঞা দিবা এখানে। তোমাদের যদি মন চায় তাহলে একইটা না দিয়ে ভিন্নটা দিতে পারো। কিন্তু উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে ব্যাংক একটি আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান যা বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত হিসাবে কম সুদে অর্থ সংগ্রহ করে এবং ওই অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ হিসেবে মধ্যবর্তী মুনাফা আয় করে। তারপর খ নম্বর লিখতে হবে কি দেখো ব্যাংক ব্যবসার প্রকৃতি। ব্যাংক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান যা অর্থের ব্যবসা করে। ব্যাংকের ইনপুট এবং আউটপুট উভয় হলো অর্থ, তাই অন্যান্য ব্যবসায়ের প্রকৃতি এবং বৈশিষ্ট্য ব্যাংক ব্যবসায় উপস্থিত থাকলেও এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা ব্যাংকে অন্য ব্যবসা থেকে আলাদা করে। নিচে এ সকল সাধারণ ও বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করা হলো। 1 নম্বর দেখো মালিকানা আছে, তারপর আমানত গ্রহণ ও ফেরত দান, 3 নম্বর নিরাপত্তার প্রতীক, 4 নম্বর বিশ্বস্ততার প্রতীক, 5 নম্বর গোপনীয়তার প্রতীক। মালিকানা বিষয়টা কি বলছে দেখা যাক। ব্যাংকিং প্রতিষ্ঠান এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনী কোম্পানি হতে পারে। এছাড়া ব্যাংক সরকারি ও বেসরকারি মালিকানাধীন হতে পারে। বাংলাদেশে সরকারি বেসরকারি উভয় ধরনের ব্যাংকিংয়ে আছে এবং বেসরকারি সকল ব্যাংকিং লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত। আমানত গ্রহণ ও ফেরতদান কি? ব্যাংক বিভিন্ন হিসাবে যেমন সঞ্চয়ী, চলতি, মেয়াদি হিসাবে আমানত গ্রহণ করে এবং আমানতকারীদের দাবি অনুযায়ী তা যথানিয়মে পরিশোধ করে। সাধারণত এটি ব্যাংকের অন্যতম মূল কাজ। 3 নম্বর দেখো নিরাপত্তার প্রতীক। ব্যাংক জনগণ ও প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ও সংরক্ষণ করে তা
তাই আমানতকারীদের অর্থের যথাযথ নিরাপত্তা দিতে না পারলে তা জনগণের আস্থা হারায়। তাই ব্যাংক এমন স্থানে অবস্থিত হতে হবে এবং আমানতের পরিচালিত হতে হবে যাতে করে আমানতকারীদের আমানত ও ব্যাংকে নিজস্ব সম্পদের যথাযথ নিরাপত্তা প্রদান করা যায়। তারপর 4 নম্বর, বিশ্বস্ততার প্রতীক জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে না পারলে ব্যাংকের আমানতের পরিমাণ কমতে থাকে, আর আমানতের পরিমাণের উপর ব্যাংকের সচ্ছলতা নির্ভর করে। তাই সৎ ও বিশ্বস্ত না হলে ব্যাংকের উপরে ব্যবসায়ের আস্থা থাকে না এবং ব্যাংক সফলতা অর্জন করতে পারে না। 5 নম্বর, গোপনীয়তার প্রতীক ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মক্কেলে যাবতীয় তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা। বিশ্বজোড়া ব্যাংক সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়। অবশ্য সরকার বা অন্য যথাযথ কর্তৃপক্ষ বিশেষ ক্ষেত্রে ব্যাংক হতে মক্কেলের আর্থিক তথ্য পাবার অধিকার রাখে। গোপনীয়তা রক্ষার দিক থেকে সুইস ব্যাংকের সুনাম বিশ্বজোড়া, কারণ এই ব্যাংকটি কোনো অবস্থাতেই গ্রাহকের গোপনীয়তা ভঙ্গ করে না। তারপর গ নম্বর দেখো, কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। প্রথম, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের ভিতরে তোমাদের সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক। তারপর বিশেষায়িত ব্যাংকে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক, তারপর বিনিয়োগ ব্যাংক, সঞ্চয় ব্যাংক, বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, বিনিময় ব্যাংক, মার্চেন্ট ব্যাংক। তারপর 12 নম্বর, কর্মসংস্থান ব্যাংক। 13 নম্বর, ভোক্তা ব্যাংক। 14 নম্বর, গ্রামীণ ব্যাংক, মিশ্র ব্যাংক। এখন আমরা কেন্দ্রীয় ব্যাংক দেখো, এখানে 3টা পয়েন্টের ব্যাখ্যা আমরা এখানে দিব বা তুমি একটা দিতে পারো, কোনো সমস্যা নাই। কেন্দ্রীয় ব্যাংক দেখো, যে ব্যাংক সরকারি মালিকানার নিয়ন্ত্রণ থেকে সরকারের ব্যাংক হিসেবে দেশের আর্থিক নীতি বাস্তবায়ন, মুদ্রা বাজারের নিয়ন্ত্রণ, পরিচালনার দায়িত্ব পালন করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকার বলা হয়, কারণ দেশের প্রতিটা ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, যা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর, বাণিজ্যিক ব্যাংক দেখো, যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অল্প সুদে জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং বেশি সুদে অর্থ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। শুধুমাত্র আমানত গ্রহণ, ঋণ দেওয়া ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো মক্কেলের পক্ষে আদায় ও পরিশোধ করে। অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, বিল বাট্টা করে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হতে পারে অথবা নাও হতে পারে। বাংলাদেশের সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ইত্যাদি এ জাতীয় ব্যাংক। তারপর 3 নম্বর, বিশেষায়িত ব্যাংকে যে সকল ব্যাংক গ্রাহকের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে বিশেষায়িত ব্যাংক বলে, যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সমবায় ব্যাংক ইত্যাদি। তারপর ঘ নম্বর দেখো, সংগঠন কাঠামো ভিত্তিক ব্যাংক। সংগঠন কাঠামো ভিত্তিক ব্যাংক কি? সেই ব্যাংকের শ্রেণী বিভাগ আমরা ঘ নম্বরে লিখব। একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক আর গ্রুপ ব্যাংক 4 ভাগে ভাগ করা হয়। একক ব্যাংক কি? দেখো, যে সকল ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে একক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংকের কোথাও কোনো শাখা থাকে না। বাংলাদেশের এখন পর্যন্ত একক ব্যাংক প্রতিষ্ঠান হয়নি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকই একক ব্যাংক। 2 নম্বর, শাখা ব্যাংক দেখো, যে ব্যাংক একটি কেন্দ্রীয় কার্যালয়ের অধীনে দেশ বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠান করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে শাখা ব্যাংক বলে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংক ব্যবস্থার আওতাধীন। 3 নম্বর, চেইন ব্যাংক দেখো, যে ব্যাংক ব্যবস্থার একাধিক ব্যাংক তাদের নিজস্ব মূলধন, কর্মচারী, স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক সমঝোতা সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে চেইন ব্যাংক বলে। চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হলো একজাতীয় ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা এড়িয়ে চলা। সাধারণত চেইন ব্যাংকের আওতাধীন ব্যাংকগুলোর পরিচালনা বোর্ডে মালিকানাগত কারণে একই ব্যক্তি বা পরিবারের অংশগ্রহণ দেখা যায়, ফলে এমনিতেই ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হয়। বাংলাদেশে এ ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠেনি। গ্রুপ ব্যাংক 4 নম্বর জানবো, যখন কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান নিজেই কতগুলো ছোট ছোট ব্যাংক গঠন করে অথবা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে নিয়ে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। এক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ওই আর্থিক প্রতিষ্ঠানকে হোল্ডিং কোম্পানি এবং সদস্য ছোট ব্যাংকগুলোকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। অর্থাৎ হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির সমন্বয়ে গ্রুপ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তার মানে যার শেয়ার বেশি সেটা হোল্ডিং কোম্পানি, আর যার শেয়ার কম সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এটা তো আমরা জানি। নম্বর দেখো, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব সম্পর্কে আমরা লিখব এখানে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে যে কয়টি বিষয়ের উপর নির্ভরশীল ব্যাংক ব্যবস্থা তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর অনেক দেশে অর্থনৈতিক উন্নয়নে দেশের ব্যাংক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। ব্যাংক ব্যবস্থা দেশের কৃষি, শিল্প, প্রযুক্তি, বাণিজ্যিক সকল ক্ষেত্রে উন্নয়নের প্রভাব বিস্তার করে থাকে। নিচে এরকম কিছু বিশেষ গুরুত্ব বা ভূমিকা আলোচনা করা হলো। 1 নম্বর, সঞ্চয় সংগ্রহ, মূলধন গঠন ও বিনিয়োগ। তারপর 2 নম্বর, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। 3 নম্বর, জীবনযাত্রার মনোন্নয়ন। 4 নম্বর, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ। এই বিষয়ে আমরা জানবো দেখো বিস্তারিত।
সঞ্চয় সংগ্রহ, মূলধন গঠন ও বিনিয়োগ বিষয় কি? ব্যাংকগুলো বিভিন্নভাবে জামানতের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে বড় ধরনের মূলধন গঠন করে এবং তা কৃষি, শিল্প, প্রযুক্তি, বাণিজ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যায়। বিশেষায়িত ব্যাংকের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এই দায়িত্ব পালন করে থাকে। ২ নম্বর, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংক বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে আর্থিক বিনিময়ের সহজ ঝুঁকিপূর্ণ করা খুব সহজেই দেশ থেকে অল্প সময়ে ব্যবসায়ী দেনা পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে, যেমন চেক, পে অর্ডার, ড্রাফট ইত্যাদি অর্থের মতোই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৩ নম্বর, জীবনযাত্রার মান উন্নয়ন কি? ব্যাংক বিনিময় বৃদ্ধির মাধ্যমে মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে থাকে, যা মানুষের মাথাপিছু আয় বাড়িয়ে দেয় এবং জীবনযাত্রার মান বাড়িয়ে দেয়। এছাড়া ভোগ্যপণ্যের জন্য ঋণ সহায়তা দিয়ে ব্যাংক মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করে। ৪ নম্বর দেখো, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে বিভিন্ন ব্যাংক নানাবিধ সহযোগিতা প্রদান করে থাকে, যেমন আন্তর্জাতিক বাণিজ্য অর্থ সংস্থান, আন্তর্জাতিক দেনা পাওনা পরিশোধ সহযোগিতা করা, বৈদেশিক মুদ্রা বিনিময়, বৈদেশিক বাজার বিশ্লেষণ ও প্রয়োজনীয় তথ্য পরামর্শ প্রদান। এক্ষেত্রে এক্সিম ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো ফরেন এক্সচেঞ্জ ডিভিশনস এ জাতীয় দায়িত্ব পালন করে থাকে। যেমন কী করে থাকে? ঋণ প্রদান, অর্থ স্থানান্তর সহায়তা, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন। ৯ নম্বর, বেকার সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি। ১০ নম্বর, সরকারি রাজস্ব বৃদ্ধি। সর্বশেষে বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকসমূহ বিশেষ ভূমিকা রাখছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ের উন্নতির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পথে এগিয়ে যাবে। আশা করি তোমরা তোমাদের চতুর্থ সপ্তাহের 4th উইকের অ্যাসাইনমেন্ট আমি তোমাদেরকে যে ধারণা দিচ্ছি নমুনা আকারে, এটা তোমরা দেখবা এবং তোমাদের মনন করে লিখবা। আশা করি তোমরা সর্বোচ্চ নাম্বার পাবা। আমি পরবর্তীতে সবগুলো অ্যাসাইনমেন্ট তোমাদের 4th উইকের এখানে দিব। তোমরা আমার স্কুলের সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।